এরপর অনেকদিন গড়িয়েছে। রবিবারের সন্ধ্যা। ইকবাল অফিস থেকে বেরিয়ে কোনো গাড়ি নিলেন না। ক্লান্ত পা জোড়া জোর করে টেনে নিয়ে ফুটপাত ধরে হেঁটে চললেন। সে ক্লান্ত, প্রচন্ড ক্লান্তি তার শরীরে। অফিসিয়াল কাজের জন্য নয়, জীবনে ঘটে চলা বিভিন্ন সমস্যাগুলোর জন্য। শিউলির পাগলামি, দুর্ব্যবহার, অমূলক সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। গতকাল রাতের ঘটনা। ঘুমের ভেতর ইকবালের বুকের উপর চেপে বসেছিলেন শিউলি। ইকবালের গলা, শরীরের সর্বশক্তি দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করে রীতিমতো ব্যর্থ হন তিনি। ততক্ষণে ইকবাল জেগে গেছে। শিউলিকে এক ধাক্কায় সরিয়ে দিয়েছে নিজের উপর থেকে। ঘুম জড়ানো অবাক চাউনি নিক্ষেপ করে শিউলির দিকে তাকালে তিনি ফুপিয়ে উঠে বললেন, তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না আমি। যেভাবে তুমি আমাকে আদর করতে, সে একইভাবে অন্য কাউকে আদর করবে। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না ইকবাল। ইকবাল বিবশ গলায় জবাব দিলেন, তুমি আমাকে মারতে এসেছিলে শিউলি? শিউলি জবাব না দিয়ে কাঁদতে থাকলেন। ইকবাল আর কিছু না বলে অন্য ঘরে গিয়ে দরজা আটকে হতাশায় ডুবে গেলেন। কার কাছে যাবেন? কাকে বলবেন নিজের মনে চলা দ্বন্দ্বের কথা? একবার মন বলছে এভাবে সংসার করা সম্ভব নয়। একটু শান্তিতে দম নিতে হলেও শিউলির থেকে দূরে যেতে হবে। অপরদিকে শিউলিকে ছেড়ে চলে যেতেও পারছেন না, এই ভেবে যে তিনি অসুস্থ। তাকে কে দেখবেন? তার যেমন শিউলি ছাড়া কেউ নেই, তেমন শিউলিরই বা কি আছে? সাত পাঁচ চিন্তা ভাবনায় নিজেকে নিজেই স্যাক্রিফাইস করে দিতে চেয়েছেন ইকবাল। শিউলির সমস্ত পাগলামি সহ্য করে, নিজের মানসিক প্রশান্তি নষ্ট করেও শিউলির পাশে থাকতে চেয়েছেন তিনি। কিন্তু এখন কোন ভরসায় শিউলির সাথে এক বিছানায় শোবেন তিনি? ফের রাতের বেলা যে গলা টিপে ধরবে না, তার গ্যারান্টি কি? 3 বার কলিং বেল বাজানোর পরও দরজা খোলার নাম নেই শিউলির। এক মন সমান ভারী দীর্ঘশ্বাস চিরে বেরিয়ে আসে ইকবালের। পকেট থেকে এক্সট্রা চাবি বের করে তালার ভেতর ঘোরালেন। দরজা খুলে তার মনে হলো ঘরটি বড়ই নীরব হয়ে আছে আজকে। তিনি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোফায় বসলেন। পা থেকে মোজা খুলে নিয়ে টাই ঢিল করে দিলেন। শার্টের হাতা গুটিয়ে কোনোই উঠিয়ে একবার ডাকলেন, শিউলি। শিউলির সারা শব্দ নেই। ইকবাল ভ্রু কুচকে আছেন, নিশ্চয়ই নিজের ঘরে মরার মতো পড়ে আছেন। আর নইলে ইকবালকে নিয়ে হাবিজাবি সব চিন্তা ভাবনা করে যাচ্ছে। এছাড়া আর কি বা কাজ আছে শিউলির? ইকবালের ভেতর থেকে জবাব এলো, আছে তো, ছবি আঁকা। ইকবাল খেয়াল করেছে গত কদিন ধরেই রাত দিন নিয়ম করে একটা কাগজে আঁকাআঁকি চালিয়ে যাচ্ছেন শিউলি। কি আঁকছেন তা দেখার জন্য বিন্দুমাত্র ইচ্ছে নেই ইকবালের। শিউলি ব্যস্ত থাকুক, ভালো থাকুক, এটাই তার প্রত্যাশা। ডাইনিং রুমের বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলেন তিনি। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিজেদের বেডরুমের দিকে এগিয়ে চললেন। বেডরুমের দরজা বন্ধ। শিউলি নিশ্চয়ই গভীর মনোযোগে ছবি আঁকছেন। ইকবাল নব ঘোরালেন। দরজা পুরোপুরি মেলতেই জায়গায় জমে গেলেন। বিছানার উপর এটা কি দেখছেন তিনি? ইকবালের মাথা ঘুরে উঠল। তিনি নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। নীলিমা ব্যাগ গোছাচ্ছে। গতকাল রাতে রাত করে বাড়ি ফিরেছে ও। ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি করে ফেলেছে। হিয়া দুবার ফোন দিয়ে দিয়েছে ইতোমধ্যেই। কয়েকজন পেশেন্ট এসে অপেক্ষা করছে নাকি। নীলিমা রুম থেকে বেরোতে যাবে, অমনি তার মা ঢুকলেন। নীলিমাকে দেখে বললেন, আজকে না গেলে হয় না? নীলিমা ভ্রু কুঁচকে বলল, শুধু শুধু ছুটি কাটাবো কেন? সামনে তোর বিয়ে, অথচ তোর সাথে এই নিয়ে বিস্তারিত আলাপ করতে পারছি না। গতকাল রাহুলের মা ফোন দিয়েছিলেন। ওনারা খুব দ্রুতই শুভ কাজটা সারতে চান। আমিও তাই চাই। এজন্য তোর সাথে আলাপ করা প্রয়োজন। নীলিমা কিছু বলল না। তার মনে দ্বিধাদ্বন্দ্বের খেলা চলছে। রাহুলের সঙ্গে 6টি বছর কাটিয়ে এলেও কেন যেন বিয়ে করার সাহস পাচ্ছে না। এটা কেমন কথা সে নিজেও জানে না। তার কাছে রাহুলকে মাঝে মাঝে খুব অচেনা মনে হয়। মনে হয় রাহুলের চেনা মুখটার পেছনে একটা অন্য চেহারা লুকিয়ে আছে, যেটা সে জানে না। সেটি জানতে এতদিন চেষ্টা করেও বিফল নীলিমা। অবশ্য খুব একটা চেষ্টা করতেও পারেনি। নিজের ক্যারিয়ার গোছানোতেই ব্যস্ত সে। রাহুলকে আলাদাভাবে পর্যবেক্ষণ করার সময় কই। নীলিমাকে নির্বাক থাকতে দেখে তার মা বললেন, কি রে, কিছু বলিস না কেন? নীলিমা সম্বিত ফিরে পেয়ে বলল, তোমরা ভালো যা বুঝো করো। এটা কেমন কথা? মনে হচ্ছে আমরা ঠিক করেছি এই বিয়ে। রাহুল তো তোরই পছন্দের। তোর নিজের কি মতামত নেই কোনো? হ্যাঁ রে নীলিমা, সত্যি করে বলতো কি হয়েছে? তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা লুকোচ্ছিস তুই আমার থেকে। তোর আর রাহুলের ভেতর সব ঠিক আছে তো? নীলিমা উদাসীন গলায় বলল, আমি জানি না মা। পর মুহূর্তেই তড়িঘড়ি করে বলল, আচ্ছা আমি যাই। আশা করি আজকে সারাদিন ভেবে ভেবে যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আমি।
রাতের বেলায় জানাবো তোমাকে। আসি মা। নীলিমা বেরিয়ে গেল। হিয়া কেবিনের ডোর ঠেলে মাথা ঢোকালো। নীলিমা পানি পান করছিল। হিয়াকে দেখে বোতলটা মুখের সামনে থেকে সরিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হিয়া মাথা দুলিয়ে বলল, জি ম্যাম, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? না ম্যাম। তাহলে অন্যদিন আসতে বলো, আজকে অনেক ধকল গেছে, তার উপর বাসায় একটু তাড়াতাড়ি ফিরতে হবে। হিয়া কাচুমাচু কণ্ঠে বলল, ম্যাম, লোকটির ভীষণ জরুরি কথা আছে আপনার সঙ্গে নাকি, আপনার কাছে 10 মিনিট সময় চেয়েছে। নীলিমা একটু অবাক হলো, সম্মতি দিয়ে বলল, ওকে, আসতে বলো। হিয়া চলে যেতেই একজন মাঝবয়সী লোক কেবিনে ঢুকলেন। নিতান্তই গো-বেচারা ধরনের ভদ্রলোক লাগছে দেখতে। হাতের ভিতর বিশাল বড় একটা র্যাপিং পেপার, কিছু একটা নিয়ে এসেছে, কিন্তু কি? নীলিমা ওনাকে চিনতে পারল না। কিন্তু ওনার নীলিমার সাথে কি এমন জরুরি কথা আছে? নীলিমা নড়ে চড়ে বসলো। ভদ্রলোক বিনা বাক্য ব্যয়ে চেয়ার টেনে বসে পড়লেন। তারপর হাতের র্যাপিং পেপার মোড়ানো জিনিসটা টেবিলের উপর থেকে নীলিমার দিকে একটু ঠেলে দিলেন। বললেন, আমি ইকবাল মাহমুদ, আমাকে আপনি চেনেন না? নীলিমার মনে পড়ল অনেকদিন আগে একজন রোগী এসেছিল, কি যেন নাম, শিউলি। হ্যাঁ, শিউলি। ওনার হাজবেন্ডের নাম ইকবাল বা এই ধরনের কিছুই ছিল। তবে কি ইনি শিউলির হাজবেন্ড? তা সে মহিলা কোথায়? তিনি ঠিক আছে তো? মনের ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নীলিমাকে নির্বিকার থাকতে দেখে ইকবাল বললেন, আমার ওয়াইফের নাম শিউলি, সে আপনার কাছে একবার এসেছিল। এইবার নীলিমা বলল, ইয়েস, আই রিমেম্বার। অনেকদিন আগে এসেছিল। আপনার ব্যাপারে তার নানান অভিযোগ আমার কাছে ব্যক্ত করে গেছে। উনি আমার নাম্বার নিয়ে গেলেও এরপর আর যোগাযোগ হয়নি। উনি এসেছেন নাকি? ভালো আছেন? ইকবাল তাকালেন। তার বিধ্বস্ত চেহারার কারণ নীলিমা ধরতে পারল না, তবে কোথাও একটা গন্ডগোল আছে সেটা ঠিকই বুঝতে পারছে। বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? ইকবাল বললেন, আপনি একটু এটা খুলে দেখুন, তারপর আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব। নীলিমা প্রশ্ন করতে চেয়েও থেমে গেল। লোকটির কথা মতো র্যাপিং পেপার সরাতে একটা বড় ফ্রেম বেরিয়ে এলো। সেই সঙ্গে নীলিমার মনে হলো তার মাথা ঘুরে উঠেছে। চোখের সামনে যেটা দেখছে সেটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। নীলিমার শরীর বিবশ হয়ে যেতে শুরু করলো। ফ্রেমে একটি ছবি আঁকা। ছবিটিতে রাহুলের সঙ্গে শিউলির খুবই ঘনিষ্ঠ একটা মুহূর্ত ফুটে উঠেছে। নীলিমার চোখ জোড়া ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে শুরু করলো। সে দ্রুত ছবিটার উপর পেপার চাপা দিল। এই ধরনের দৃশ্য সহ্য করা কোনো গার্লফ্রেন্ডের পক্ষে সম্ভব না। ইকবাল বললেন, শিউলি রাহুলের সঙ্গে একটা গোপন সম্পর্কে লিপ্ত হয়েছিল আরো 1.5 বছর আগে। শিউলির কেউ নেই দেখে আমি বেশ কিছু টাকা এবং সম্পত্তি ওর জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো ওর নামে ব্যাংকে রাখা ছিল। আমি ভেবেছিলাম কোনোদিন যদি আমি মৃত্যুবরণ করি তবে শিউলিকে যেন রাস্তায় পড়তে না হয়। সেই টাকার লোভে রাহুল ওকে ভালোবাসার স্বপ্ন দেখায়। আমি কাজের ব্যস্ততায় শিউলি থেকে দূরে চলে যাচ্ছিলাম, ওদিকে রাহুল ওর কাছে চলে আসছিল। আমার থেকে যা যা না পেত শিউলি, তা রাহুল পূরণ করে দিচ্ছিল। বলতে পারেন অপ্রেমের বয়সে ও প্রেমে পড়েছিল ওই ছেলেটি। শিউলির টনক নড়ে তখন যখন রাহুল তার থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়ে নিজের ব্যবসা শুরু করে এবং এরপর থেকে ওকে ইগনোর করতে শুরু করে। শিউলি আপনার ব্যাপারে কিছুই জানতো না, রাহুল জানতে দেয়নি। রাহুল নিজেকে একটা ইনোসেন্ট বয় হিসেবে ওর সামনে তুলে ধরেছিল। এরপর আস্তে আস্তে রাহুলের টান ভালোবাসা কমে গেলে, রাহুলের অবহেলাগুলো পেতে থাকলে শিউলি খোঁজ করে এবং তখন গিয়ে আপনার ব্যাপারে জানতে পারে, তা অন্য কারো থেকে। রাহুল জানতো না যে শিউলি আপনার ব্যাপারে জানে। এরই মাঝে বেশ কিছুদিন যাবৎ মারাত্মক অসুস্থ থাকায় আমি ওকে ডক্টর দেখাই এবং ওর শরীরে ক্যান্সার কোষ ডিটেক্ট করি। এটা জানার পর শিউলি অনুতপ্ত হয়। রাহুলের থেকে সরে আসে নিজেই, কিন্তু প্রতি মুহূর্তে অনুতাপের আগুনে দগ্ধ হতে থাকে। আমাকে কিভাবে সব বলবে, কিভাবে শেয়ার করবে, কিভাবে ক্ষমা চাইবে, এসব ভেবে ভেবে ও ডিপ্রেশনে চলে যেতে থাকে ধীরে ধীরে। ও ক্যান্সারে আক্রান্ত, যে কোনো দিন আমাকে ছেড়ে চলে যাবে। এই বিষয়টি আমি কিছুতেই মানতে পারছিলাম না, তাই অনেকটাই চুপচাপ হয়ে গেছিলাম। আর শিউলি সেটাকে নেগেটিভ ভাবে নেয়। ও ভাবতে থাকে আমিও বোধহয় কারোর সাথে জড়িয়ে আছি, যার কারণে ওর প্রতি আর ইন্টারেস্ট দেখায় না। বলে না, চোরের মন পুলিশ পুলিশ। ও যেরকম করেছে ভাবছে আমিও বোধহয় ওরকম কিছু একটা করতেছি। ও নিজে অন্যের সাথে সম্পর্ক করতে পারবে, বেড়ে যেতে পারবে, অথচ আমি কারোর সাথে বেড শেয়ার করবো এটাও ভাবতেই পারছিল না, মানতেই পারছিল না। হাস্যকর না? ইকবাল একটু বিরতি নিয়ে ফের বললেন। ও ধীরে ধীরে ভীষণ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেও যখন দেখে আমার ব্যাপারে নেগেটিভ কিছুই নেই, তখন না পারছিল আমাকে বিশ্বাস করতে, না পারছিল নিজেকে ঠিক করতে। সব মিলিয়ে ও এমন একটা পরিস্থিতি দাঁড় করিয়েছিল যে দিন দিন মানসিকভাবে আমরা দুজনেই ভেঙে পড়ছিলাম।
ও চাচ্ছিল আবার সব আগের মতো ঠিক হয়ে যাক, কিন্তু বলে না, যার যার কর্মফল তাকে ভোগ করতে হয়। ও ওর নিজের কর্মফল ভোগ করেছে। ও না আমাকে পাচ্ছিল আর না রাহুলকে পেল। মাঝখান দিয়ে সবকিছু এলোমেলো করে দিয়ে হতাশায় ডুবে শেষ হয়ে যাচ্ছিল। তাই প্রতিদিন একটু একটু করে শেষ হওয়ার চাইতে একেবারে শেষ হওয়াটা বেশি বেটার মনে হয়েছে ওর। গতকাল রাতে আমি যখন বাসায় যাই, আমি গিয়ে শিউলিকে আর জীবিত পাইনি। এই ছবিটা এঁকে আর এই চিঠিতে সবকিছু স্বীকার করে ও হারপিক খেয়ে নিজেকে শেষ করে ফেলেছে। ওর শেষ ইচ্ছা ছিল আপনাকে যেন সব জানানো হয়। আপনার সাথে সেদিন ও রাহুলের ব্যাপারে সবকিছু জানাতে এসেছিল, কিন্তু আপনার অমায়িক আচরণ ওকে কনফেস করতে দেয়নি। আপনাকে কষ্ট দিতে পারছিল না ও, তাই নিজেকে সরিয়ে দিল এই দুনিয়া থেকে। এই নিন ওর দেওয়া আপনার জন্য চিঠি। ইকবাল পকেট থেকে একটা খাম বের করে এগিয়ে দিলেন। ভদ্রলোকের চোখ অস্বাভাবিক ধরনের লাল হয়ে আছে। তিনি কি কান্না আটকানোর চেষ্টা করছেন? নীলিমা অসার হাতে খামটা নিল, খুলে পড়তে শুরু করলো। শিউলি লিখেছেন, প্রিয় নীল নীলিমা, আপনার নামের মতোই আপনি সুন্দর। আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। সেই সাথে খারাপও লেগেছে এই ভেবে যে এত চমৎকার একটি মেয়ের কপালে কেন রাহুলের মতো একটি মানুষ জুটল। রাহুলের জীবনে আমি আসতে চাইনি, রাহুলই আমার জীবনে চলে এসেছিল। একদিন সবজি বাজার করতে গেলে দেখা হয়ে যাওয়া ছেলেটা প্রতিদিন যখন বাসার নিচে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো আমাকে এক নজর দেখার আশায়, তখন সত্যি আমি সব ভুলে তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার বিবেক, বুদ্ধি, জ্ঞান সবকিছু যে কোথায় হারিয়ে গেছিল আমি জানি না। আপনাকে জানানোর কোনো ইচ্ছেই আমার ছিল না এসব। কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম আপনি রাহুলকে ডিজার্ভ করেন না। সে যদি আমার সাথে এসব করতে পারে তবে ভবিষ্যতেও আরো করতে পারবে, হয়তো ইতোমধ্যেও আরো করেছে। তাই নিজের জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে যাচাই বাছাই করে নিন। জীবন একটাই। আমি সবকিছু হারিয়ে এখন সেটা বুঝতে পারলাম। আমার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করবেন না প্লিজ। আমি এমনিতেই কদিন পর চলে যেতাম, এখন না হয় একটু আগেই চলে গেলাম। আমাকে ক্ষমা করে দিলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। নীলিমা চোখ তুলে তাকিয়ে চমকে গেল। ইকবাল মাহমুদ কাঁদছেন। নীলিমাকে তিনি বললেন, ও একবার আমাকে খুলে বলতো সব। আমি ওকে ক্ষমা না করতে পারলেও এভাবে কখনো হারিয়ে যেতে দিতাম না। আমি সব ঠিক করার চেষ্টা করতাম। চেষ্টা করলে কি না পারা যায়। ও কেন কিছু না বলে এভাবে চলে গেল? ওকে ছাড়া আমি কতটা একা তা কেউ জানতো না, বুঝতো না। নীলিমার চোখ জ্বলছে, বুকের ভেতর দাও দাও আগুন। রাহুলের প্রতারণা নাকি একটি ভদ্রলোকের আহাজারি, কোনটি তার বুকে এই আগুন ধরিয়েছে জানে না সে। নীলিমা নিজেকে সামলে বলে উঠল, ভুল একজন করেনি মিস্টার ইকবাল, রাহুলও করেছে। শাস্তি যদি আপনার স্ত্রী পেয়ে থাকে তবে কি ওরও প্রাপ্য না তা? আপনি কোনো স্টেপ নিতে চান বা না চান, আমি নেব। আমার 6টি বছরের ভালোবাসা যখন ও এভাবে ঠুনকো করে দিল তখন ওর প্রতি বিন্দুমাত্র মায়া আমি নীলিমা দেখাবো না। ইকবাল মাহমুদ কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। পরিশিষ্ট রাহুল আর নীলিমার বিয়েটা ভেঙে গেছে। শিউলের লেখা জবানবন্দি এবং তদন্তের সুবাদে রাহুলকে গ্রেপ্তার করে হাজতে দিয়ে দেওয়া হয়েছে। নীলিমার ইদানিং অনেক ব্যস্ততা। পেশেন্ট দেখার পাশাপাশি প্রতিদিন ইকবাল সাহেবের খোঁজ খবর রাখতে হচ্ছে। ভদ্রলোক স্ত্রী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি এখনো। রোজ রাতে তাকে এক গাদা উপদেশ বাণী শুনিয়ে যায় নীলিমা। যদিও তার ফল এখন পর্যন্ত পাচ্ছে না, তবুও নীলিমা হার মানবে না। লোকটিকে এই শোক কাটিয়ে নিজ জীবনযাত্রায় ফিরে আসতে হবে। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না।